আমাদের আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম আজকে। আমি আর শিশির বাংলাদেশ সরকারের যে কোনো মন্ত্রীকে অন রেকর্ড কনস্টিটিউশনাল ইস্যুতে চ্যালেঞ্জ করে গেলাম, যদি আমাদের থেকে চ্যালেঞ্জ করতে পারেন প্লিজ কাম অন বেস্ট। আমি আর শিশির বাংলাদেশ সরকারকে চ্যালেঞ্জ করে গেলাম অন কনস্টিটিউশন, প্লিজ কাম টু টক অ্যাবাউট দ্য কনস্টিটিউশন অ্যান্ড হিস্ট্রি। দেখি আপনারা পারেন কিনা, সাহস থাকলে আইসেন ডাকচুতে। আপনাদের কার কতটুকু কনস্টিটিউশনাল নলেজ আছে, কনস্টিটিউশনাল ডেপথ আছে, উইড লাইক টু সি ইট। বাংলাদেশে বোগাস আর্গুমেন্ট দিচ্ছেন পার্লামেন্টে, বোগাস মিসলিড করছেন, মিথ্যাচার করছেন। গুমের ব্যাপারে দেখলাম আইনমন্ত্রী প্রপারলি মিসলিড করেছে, and that's a breach of oath. He should be dismissed. As a cabinet minister হিসেবে সে নেশনকে মিসলিড করতে পারেন না। এখন 24-এর আয়নায় তাকায়, বিএনপির ব্যানার ধরা কোনো মিছিল নাই। সে যখন 24-এর আয়নার দিকে তাকায়, ছাত্র তরুণদের সাথে একসাথে বিএনপির নেতারা মিছিল করছে, তেমন কোনো প্রতিবাদের ঝড় নাই, বরং তারা অন রেকর্ড বলেছিল এটার সাথে আমরা নাই। এই হীনমন্যতা বিএনপি তারা করে ফেলছে। সে যখনই 24-এর আয়নায় তাকায়, সে এনসিপি কে দেখে, এবি পার্টিকে দেখে, তরুণদেরকে দেখে, নাম না জানা 1400 শহীদকে দেখে, 26,000 আহত মানুষকে দেখে, 600 অন্ধকে দেখে, কিন্তু সে বিএনপিকে খুঁজে পায় না। এই হীনমন্যতা তাকে 24-এর জায়গা থেকে তাড়া করে ফিরছে, এবং এক্স্যাক্টলি তার নেতারা 71-এর মতো পালায়া ছিল, জেলে ছিল, তা না হলে বিদেশে ছিল। এক্স্যাক্টলি সেম ফেনোমেনা। মনে হচ্ছে 71 নতুন করে 24-এ আবার নতুন করে রিস্ক্রিপ্টেড হয়েছে ফর দ্য নেশন টু রিমেম্বার। বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। আজাদির প্রশ্নে, ইনসাফের প্রশ্নে আপোষ না করে আমরা লড়াই করে যাব বাংলাদেশের লাল সবুজের পতাকার জন্য। এটাই হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানের সেই অবিসংবাদিত জায়গা, যেই জায়গাটা আবার আগামী দিনে ঘুরে ফিরে আসবে এবং আসছে। 71-এ দেখবেন যাকে সামনে রেখে আমাদের এই মুক্তির লড়াই হয়েছিল, শেখ মুজিবুর রহমান, যাকে কেন্দ্র করে স্বাধীনতা তৈরি হয়েছিল, সংগঠিত হয়েছিল, সেই ব্যক্তিটার ইতিহাস যদি দেখেন, আপনারা যদি তাজউদ্দিন আহমেদের ডায়েরি পড়েন, তার মেল লেখা বই পড়েন, এম এ মোহাইমেন আওয়ামী লীগের এমপি ছিল, তার লেখা পড়েন, আপনারা যদি বিবিসি বাংলার সাবেক মহাপরিচালক ছিল, তার লেখা পড়েন, আপনারা দেখবেন পাতায় পাতায় শেখ মুজিবের হীনমন্যতার কথা আসছে 71-এর মুক্তিযুদ্ধ নিয়ে। কেন? আমি এত বড় নেতা, আমি 7 তারিখে এত মানুষের সামনে বক্তব্য দিলাম, আমার এক আঙ্গুলে দেশের কোটি কোটি মানুষ উঠেছে আর বসেছে, সেই আমি ছাড়া কিভাবে একটা মুক্তির লড়াই সংগঠিত হয়? এই হীনমন্যতা শেখ মুজিবকে সবসময় তাড়া করে ফিরেছে। তাজউদ্দিন আহমেদ তাকে বারবার বলেছে, আসেন মুজিব ভাই, আপনাকে আমাদের মুক্তির লড়াইয়ের গল্পটা বলি। আপনাকে একদিন নিয়ে মুজিবনগর যাই, সীমান্তের এই পারে ওই পারে আমরা মাসের পর মাস কিভাবে ঝুঁকি নিয়ে একটা মুক্তির লড়াইকে সংগঠিত করেছিলাম। শেখ মুজিব খাইতে খাইতে বলতেছে, আমি সব জানি, তোরা কি করছো না করছো। শেখ মুজিবের ভিতরে এই হীনমন্যতা প্রচন্ড রকম কাজ করতো। ঠিক একইভাবে দেখতে পাচ্ছি, এবং বাই ডিফল্ট শেখ মুজিব ওই লড়াইতে রণাঙ্গনে ছিলেন না। 25 তারিখ যখন গোলটেবিল বৈঠক ভেস্তে গেল, বিকালে সন্ধ্যায় তাজউদ্দিন আহমেদ বলছে যে আমি একটা রেকর্ডার কাগজ কলম নিয়ে শেখ মুজিব ভাইয়ের বাড়িতে গেলাম, যে মুজিব ভাই, খবর পাচ্ছি আজকে সব ক্র্যাকডাউন হবে রাতে, আপনি একটা ঘোষণাপত্র রেকর্ড করে দেন, আপনাকে যদি কোনো কারণে অ্যারেস্ট করে ফেলে আমরা যেন এইটাকে কেন্দ্র করে সামনে রেখে জনগণকে সংগঠিত করতে পারি। শেখ মুজিব অস্বীকার করলো যে না, কোনো ঘোষণাপত্র এখন রেকর্ড করা যাবে না, এগুলো ঝামেলা হবে, আরো বেশি ধরপাকড় হবে। উনি বললেন তাহলে কাগজ কলম নিয়ে আসছি, একটু লিখে দেন যেটা আপনার নামে আমরা পাঠ করব। শেখ মুজিব সেটা করতে অস্বীকার করেছিল। এই শেখ মুজিবের নামে যিনি ঘোষণাপত্র দিতে অস্বীকার করলেন, যিনি বক্তব্য রেকর্ড করতে অস্বীকার করছেন, অথচ তাকে সামনে রেখে একটা মুক্তির লড়াই সংগঠিত হয়েছে, তার ভিতরে এবং তার 71 পরবর্তী আচরণ পুরোটা মিলিয়ে দেখা যায় যে 71-এর মুক্তির লড়াইতে শেখ মুজিব, শেখ পরিবার এবং আওয়ামী লীগের বড় একটা অংশের যে হীনমন্যতা, এবং এই হীনমন্যতা কাটিয়ে উঠতেই তাকে চেতনা ব্যবসা করতে হয়েছে গত 55 বছর। সে মুক্তির লড়াইটাকে ঘোষণাপত্রের আলোকে একটা রিপাবলিক করবার বিনির্মাণের চেষ্টা সে করে নাই, বরং মুক্তির লড়াইকে নিয়ে সে ব্যবসা করতে চেয়েছে, স্বাধীনতার ঘোষণাপত্র নিয়ে ব্যবসা করতে চেয়েছে, মুক্তিযুদ্ধের শহীদদেরকে নিয়ে ব্যবসা করেছে। একটা তালিকা পর্যন্ত হয় নাই এই সোনার বাংলায়। কত অসভ্য রাষ্ট্র আমরা চিন্তা করেন, আমার এই দেশের জন্য যে মানুষগুলো জীবন দিয়েছে তার একটা তালিকা পর্যন্ত নাই। আপনি ভিয়েতনাম মেমোরিয়াল দেখে আসেন, 59,000
প্লাস সৈন্যের প্রত্যেকের নাম সেই ভিয়েতনাম মেমোরিয়ালে লেখা আছে। আপনি এখন ট্রাফালগার স্কোয়ারে যান, আপনি লন্ডনে গেলে দেখবেন, হাইড পার্কে গেলে দেখবেন 2005 সালে 7/7 বোম্বিং এ যে 52 জন মানুষ মারা গেছে প্রত্যেকের নাম সেখানে খোদাই করে দেওয়া আছে। আপনি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে যান নিউ ইয়র্কে, 9/11 ঘটনার 3000 প্লাস কাছাকাছি মানুষের প্রত্যেকের নাম খোদাই করে দেওয়া আছে। আমার শহীদদের একটা তালিকা নাই, সংখ্যা আছে 30 লাখ। ডু ইউ আন্ডারস্ট্যান্ড 3 মিলিয়ন? 30 লাখ কি জিনিস, এটা কয়টার পেছনে কয়টা সংখ্যা লাগে আপনি বোঝেন? আওয়ামী লীগ এই হীনমন্যতার কারণে সেগুলো নিয়ে রাজনীতি করেছে, প্রয়োজন ছিল না। আপনার লড়াইতে 100 লোক মারা গেল, দ্যাটস এ গুড এনাফ, ইটস এ চেঞ্জ ফর দ্য স্টেট। আমার একটা রাষ্ট্র প্রকল্প আছে, একজন লোক না মারা গেলেও কোনো সমস্যা নাই। আমার রাষ্ট্র প্রকল্পের সাথে মৃত্যুর সম্পর্ক নাই, এটা আকাঙ্ক্ষার স্বপ্ন, স্বপ্নের সম্পর্ক। আমি একটা রাষ্ট্র বানাতে চাই, যেই রাষ্ট্রটা আমার স্বপ্নের যে বড় হবে, আকাশ সমান হবে, তেমন একটা রাষ্ট্র চাই। সেই রাষ্ট্রটা শেখ মুজিব আওয়ামী লীগ করতে পারে নাই বলে তার হীনমন্যতা। এক্স্যাক্টলি দেখবেন বিএনপি নেতাদের মধ্যে, সে 24-এর আয়নায় যখন তাকায় বিএনপির কোনো মিছিলের ছবি নাই। সে যখন 24-এর আয়নায় তাকায় বিএনপির ব্যানার ধরা কোনো মিছিল নাই। সে যখন 24-এর আয়নার দিকে তাকায় ছাত্র তরুণদের সাথে একসাথে বিএনপির নেতারা মিছিল করছে, তেমন কোনো প্রতিবাদের ঝড় নাই, বরং তারা অন রেকর্ড বলেছিল এটার সাথে আমরা নাই। এই হীনমন্যতা বিএনপি তারা করে ফেলছে। সে যখনই 24-এর আয়নায় তাকায় সে এনসিপি কে দেখে, এবি পার্টিকে দেখে, তরুণদেরকে দেখে, নাম না জানা 1400 শহীদকে দেখে, 26,000 আহত মানুষকে দেখে, 600 অন্ধকে দেখে, কিন্তু সে বিএনপিকে খুঁজে পায় না। এই হীনমন্যতা তাকে 24-এর জায়গা থেকে তাড়া করে ফিরছে। এবং এক্স্যাক্টলি তার নেতারা 71-এর মতো পালায়া ছিল, জেলে ছিল, তা না হলে বিদেশে ছিল। এক্স্যাক্টলি সেম ফেনোমেনা। মনে হচ্ছে 71 নতুন করে 24-এ আবার নতুন করে রিস্ক্রিপ্টেড হয়েছে ফর দ্য নেশন টু রিমেম্বার। এই হীনমন্যতা যদি বিএনপি উঠাইতে না পারে, এটার কারণ হচ্ছে আজকের আমাদের লার্নের ফ্রেন্ডরা, আইনমন্ত্রী, আমাদের ডিপার্টমেন্টের বড় ভাইরা, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, ওনারা আমাদেরকে প্রত্যেক দিন আইন শেখায়, অ্যাজ ইফ বাংলাদেশে ওনাদের মতো আইন বোঝা মানুষ আসলে নাই। ডাকসুকে অনুরোধ করছি, আমাদের আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম আজকে, আমি আর শিশির বাংলাদেশ সরকারের যে কোনো মন্ত্রীকে অন রেকর্ড কনস্টিটিউশনাল ইস্যুতে চ্যালেঞ্জ করে গেলাম। যদি আমাদের থেকে চ্যালেঞ্জ করতে পারেন, প্লিজ কাম অন ডেস্ক। আমি আর শিশির বাংলাদেশ সরকারকে চ্যালেঞ্জ করে গেলাম অন কনস্টিটিউশন, প্লিজ কাম টু টক অ্যাবাউট দ্য কনস্টিটিউশন অ্যান্ড হিস্ট্রি। দেখি আপনারা পারেন কিনা, সাহস থাকলে আইসেন ডাকসুতে। আপনাদের কার কতটুকু কনস্টিটিউশনাল নলেজ আছে, কনস্টিটিউশনাল ডেপথ আছে, উইড লাইক টু সি ইট। বাংলাদেশে বোগাস আর্গুমেন্ট দিচ্ছেন পার্লামেন্টে, বোগাস মিসলিড করছেন, মিথ্যাচার করছেন। গুমের ব্যাপারে দেখলাম আইনমন্ত্রী প্রপারলি মিসলিড করেছে, and that's a breach of oath, he should be dismissed. as a cabinet minister হিসেবে সে নেশনকে মিসলিড করতে পারেন না। তো সেই জায়গাতে আমরা বারবার বলছি, এই জাতিকে আমরা ওয়ার্ন করছি, আমাদের তরুণদেরকে আমরা বলছি যে এটা এক অনিবার্য বিপ্লবের বাস্তবতা তৈরি করছে। প্রথম এবং দ্বিতীয় যুদ্ধ নিয়ে যারা হিস্টোরিয়ান আছেন তারা বলেছেন যে এটা আসলে দুইটা বিশ্বযুদ্ধ ছিল না, ইট ওয়াজ এ ওয়ান ওয়ার্ল্ড ওয়ার উইথ এ লং সিজফায়ার। অমীমাংসিত জায়গা ছিল। এবং সেই জন্য যেটা হয়েছে বাংলাদেশে 24-এর গণ অভ্যুত্থান জুলাই সনদ দিয়ে শেষ হয়ে যায় নাই, এটা একটা অনিবার্য কাঙ্ক্ষিত বিপ্লবের মধ্যস্থতার সময় চলছে, সিজফায়ার পিরিয়ড চলছে। এবং আমরা দেখতে পাচ্ছি আকাশে যে টর্নেডোর কালো মেঘ বৈশাখের চেপে বসেছে, এই রাজনীতির কালো বৈশাখ আবার কয়দিন পরে এই রাজনীতির আকাশে ফিরে আসবে। আমাদের তরুণরা আবার মুক্তির লড়াই নিয়ে আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, শরীফ ওসমান হাদির মতো আবাবিল হয়ে আবার বাংলার আকাশে ফিরে আসবে, শুধুমাত্র এইটা বলবার জন্য বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। আজাদির প্রশ্নে, ইনসাফের প্রশ্নে আপোষ না করে আমরা লড়াই করে যাব বাংলাদেশের লাল সবুজের পতাকার জন্য। এটাই হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানের সেই অবিসংবাদিত জায়গা, যেই জায়গাটা আবার আগামী দিনে ঘুরে ফিরে আসবে এবং আসছে। সবাই